মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন উজ্জ্বল ঘোষের কাহিনী রাক্ষস। রাক্ষসকে আপনারা যতটা খারাপ ভাবেন তাদের ততটা খারাপ করে কিন্তু তৈরি করা হয়নি। প্রথমে রাক্ষসরা ছিল রক্ষক, কিছু একটা পাহারা দিত তারা। সেই পাহারা দিতে গিয়েই মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে উঠত। কিন্তু রাক্ষসরা ঠিক কি রক্ষা করে বলুন তো? কেন তারা রক্তপিপাসু হয়ে ওঠে? আমাদের আজকের গল্প এমন এক রাক্ষসকে নিয়ে। দেখুন উত্তর খুঁজে পাওয়া যায় কিনা। শুনতে থাকুন উজ্জ্বল ঘোষের কাহিনী রাক্ষস। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথের মেলা বসেছে ঝাড়গ্রামের কাছে হাতিশালা নামের মফস্বল। সেখান থেকে আরও 7 কিলোমিটার ভিতরে ভুবনডাঙ্গা। তার রাজবাড়ির এই সুপ্রাচীন রথের মেলার খোঁজ পেয়েছিলাম বহুদিনই। কতবার আশা ঠিকঠাক করেও শেষ মুহূর্তে ভেস্তে গেছে সব। হঠাৎ উদয় হওয়া কোনো গুরুত্বপূর্ণ কাজের গেরোয় এবার মাস দুয়েক আগে থেকে পাকা ব্যবস্থা করেছি। কংসাবতী নদীর ধারে সেচ দপ্তরের বাংলোয় একখানা ঘর বুক করতে পেরেছি চেনাশোনা থাকার সুবাদে। ছুটি নিতে হয়নি, কারণ অফিসে বোঝানো গেছে এই ঐতিহ্যবাহী মেলার যাবতীয় তথ্য সংগ্রহ করে দীর্ঘ একটি লেখা এবং যথাযথ ছবি আমাদের পাঠকদের খুশি করবেই। সংবাদপত্রের অফিসে কাজ করার এই ভালো দিকগুলোর টানেই তো পড়ে থাকা এত বছর ধরে। আমার পাশের ভদ্রলোকটি বড়ই অদ্ভুত। ঠায় চেয়ে বসে আছেন জলের দিকে, চোখের পলকও পড়ছে না, যেন পাথুরে মূর্তি। একটু আগে ফিসফিস করে দেশলাই চেয়েছিলাম, তা উনি এমনভাবে তাকালেন যেন মহা পাপ করেছি। ঠোঁটের কোণটা ঈষৎ বেঁকে রয়েছে, যাতে তাচ্ছিল্য এবং অসন্তোষ দুই বোঝায়। তারপর আঙুল দিয়ে একবার জলের দিকে দেখিয়ে আর একবার ঠোঁটের কাছে এনে বুঝিয়ে দিলেন, সিগারেটের ধোঁয়ার গন্ধে মাছ পালায়, চার খায় না, কাজেই এটা ধূমপান করার সময় নয় একেবারেই। আগে মশাই, আমিও জানি সে কথা। কেউ বলে তামাকের গন্ধে মাছ আসে না, কেউ বলে ওসব ফালতু যুক্তি। শুনলে হাসবেন, বিদেশের কিছু মাছ শিকারীর আবার ধারণা মাছের টোপে সামান্য তামাকের গন্ধ থাকলে নাকি মাছ বেশি আকৃষ্ট হয়। মুদ্রা কথা, এসব গুজব ধরে নেওয়াই ভালো। অন্তত আমার এই বিশেষ কারণে কোনোদিন মাছ ধরতে সমস্যা হয়নি। তবে যাকে কর্মসূত্রে এত শত সহস্র মানুষের সঙ্গে মিশতে হয়, আমি জানি এইসব নেশা নিয়ে যারা পড়ে থাকে তারা একটু বেশি আবেগপ্রবণ। যাই হোক, যা বলছিলাম, আসলে রাজবাড়ির রথ বললেও কোনো রাজা তো এই অঞ্চলে রাজত্ব করেননি, বড়জোর জমিদার বলা যায়। তা সেই জমিদারের পরিবারের প্রথা অনুযায়ী প্রতি বছর রথযাত্রার সময় 1 সপ্তাহ এই চত্বর সকলের জন্য খুলে দেওয়া হয়। প্রশস্ত জমিতে মেলা বসে, চিরাচরিত জিলিপি, পাঁপড়, চুড়ি, আচার, টুকিটাকি দৈনন্দিন জিনিসের অস্থায়ী দোকান তো থাকেই। কালের নিয়ম মেনে চিলি চিকেন আর ফিশ ফ্রাই খাওয়ার ব্যবস্থাও। রথখানিও বিশাল। পুষ্পপত্রে সজ্জিত হয়ে সেই চলমান মন্দির যখন পথে নামে, রবি ঠাকুরের আর এক গানের পংক্তি অজান্তেই বুকে গুম গুম আওয়াজ করে ওঠে। আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কেন বসি, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। সে যে কি অমানসিক ভিড়, শুধু বর্ণনায় বোঝানো সম্ভব নয়। ছবি তুলেছি প্রচুর। রথের রশিতে একবার হাত ছোঁয়ানোর জন্য কাড়াকাড়ি, লুটের বাতাসা মুঠোবন্দি করার শারীরিক কসরত, খোল করতাল সহযোগে গানের দল, বাচ্চা বুড়ো ভেঁপু হারমোনিয়াম সব কিছু ছাপিয়ে জয় জগন্নাথ ধ্বনির দৃশ্যমানতা। এ যেন এক জন অরণ্য। সব ছবি বন্দী হয়েছে ক্যামেরায়। সেসব বাছাই হবে কলকাতায় ফিরে। আপাতত লেখার আরও কিছু উপাদান সংগ্রহ করা বাকি। আর এখানে আসার আসল কারণ, অফিসে ছুটি নিতে হয়নি কাজের ফিকির দেখিয়েই।
কিন্তু আমার এখানে আসার মূল কারণ ওই মৎস্য শিকার। ওদিকে যেখানে মেলার হই হই, বাড়ির এদিকে মানে দক্ষিণে বিরাট ঝিলে বসে মাছ ধরার প্রতিযোগিতা। এদিকটা তুলনামূলক নির্জন, বড় বড় গাছে ঝুপসি। জমিদারের অট্টালিকার তো ভগ্নদশা, যাঁরা থাকেন তাদের অবস্থাও পড়তির দিকে। তবু অন্তত এই ঐতিহ্যটুকু সযত্নে বজায় রেখে আসছেন তারা। পাড়ার ক্লাব প্রচুর সাহায্য করে। মেলার ব্যবস্থাপনা থেকে শুরু করে মাছ শিকারের আয়োজন এখন সবটাই তাদের দায়িত্ব। শুনেছিলাম দূর দূরান্ত থেকে আমার মতো শিকারীরা আসে, দারুণ প্রতিযোগিতা হয়, পুরস্কারও বিরাট। অর্থমূল্যের টান নয়, কিন্তু প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ার লড়াই করার হাতছানি এড়ানো কি সম্ভব? সে কারণেই আসা। সেই আমার আসল রথ দেখা, সঙ্গে ফাউয়ের মতো কলা বেচার কাজ ওই নিবন্ধ। মন্দ কি? বৃহদাকার ঝিল, যেমন শুনেছিলাম তার চেয়েও বড়। টলটলে সবজে জল, নিঃসন্দেহে বেশ গভীর। চারদিকের পাড় পরিষ্কার করানো হয়েছে সদ্য। আষাঢ় মাসের স্বাভাবিক বর্ষা মুখরতার কথা মাথায় রেখে কিছু দূর ছাড়া লাগানো হয়েছে বিরাট প্যারাসল ছাতা। প্রত্যেকটির নিচে ঠাঁই হতে পারে দুজনের। ছোট একটি টেবিল, দুদিকে দুটি প্লাস্টিকের চেয়ার। ব্যবস্থাপনায় খুঁত পাওয়া অসম্ভব। মন ভালো হয়ে গেল অচিরেই। জমিয়ে বসতে না বসতে এসে পড়লেন পাশের ভদ্রলোক। কোত্থেকে? সৌজন্যমূলক হাসি হেসে পারস্পরিক আলাপ চলছে যখন, অন্য ছাতাগুলির তলাও ভরে এসেছে প্রায়। কমপক্ষে শখানেক প্রতিযোগিতা হবেই। উত্তেজনা বাড়ছিল ক্রমশ। এতজনের মধ্যে জিততে পারার আনন্দই আলাদা। আমার পাশে রাকেশবাবু তখন ছিপগুলো সাজাতে শুরু করে দিয়েছেন। ছোট থেকে বড় আর মাছের আকারের উপর নির্ভর করে চারের রকম ফের, মানে অপেক্ষাকৃত ছোট মাছ যে খাবার খেতে চায় তার টোপ হিসেবে রাখা রইল ছোট ছিপে। তা না করলে যখন মাছ টোপ খাবে, মাছের শক্তি যদি ছিপের শক্তির চেয়ে বেশি হয়ে যায়, সে মাছ ডাঙায় তোলা প্রায় অসম্ভব। আমি এসব শিখেছি শুনেছি বহু বছর ধরে বিভিন্ন পোড় খাওয়া মাছ শিকারীর কাছে, কিন্তু তাদের কাউকে রাকেশবাবুর মতো এত পরিপাটি সাজিয়ে বসতে দেখিনি। প্রথমেই একটি পুরনো খবরের কাগজ বিছিয়ে রাখলেন ঘাসের উপর, আমাদেরই আবহমান পত্রিকা। দেখে আর চোখে একবার তারিখটার দিকেও দৃষ্টি গেল। গত বছরের 18 জুনের রবিবাসরীয়। তারপর বিভিন্ন চার গুছিয়ে সাজিয়ে রাখা, আর তারপর তো যা বললাম, প্রায় ধ্যানে বসার মতো বহির্জগৎ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেলেন মানুষটা। কোনো কথা বলা যায় না, ধূমপান বন্ধ, এমনকি বেশি নড়াচড়া করলেও এমনভাবে তাকাচ্ছেন যেন আমি ওর পাকা ধানে মই দিয়েছি। প্রথম মাছ কিন্তু উঠল আমারই। বড় নয়, টেনে টুনে 800 গ্রামের একখানা রুই। এ মাছ ধরার জন্য আমি এত দূর আসিনি। তবুও হতাশ হওয়ার কিছু হয়নি। লম্বা সময় হাতে রয়েছে, নিশ্চয়ই বড় কিছু আসবে। তাছাড়া পুরস্কার শুধু একটি মাছের ওজন নয়, বরং শিকারের সম্মিলিত ওজনের ভিত্তিতে। সময় বয়ে যাচ্ছিল, বেশ কিছুক্ষণ জলের নড়াচড়া নেই, পরিবেশ গুমোট। আকাশ কালো হয়ে ঝেঁপে বৃষ্টি আসবে মনে হয়, যেন থমকে আছে জগৎ সংসার। অন্য প্রতিযোগীরা টুকটাক সাফল্য পাচ্ছে, তবে তা উল্লেখযোগ্য কিছু নয়। দূর থেকে দেখেই মালুম হচ্ছে দিব্যি। আমি সময় কাটানোর জন্য চিন্তাসূত্র অন্যদিকে চালনা করছিলাম। জমিদার পরিবার মানে অধিকারীদের সঙ্গে একবার কথা বলতে হবে। এই উৎসবের গোড়ার কথা জানা প্রয়োজন, না হলে লেখা অসম্পূর্ণ থেকে যায়। ওই একই উদ্দেশ্যে 2-3 জন স্থানীয় বাসিন্দা আর ক্লাবের ছেলেদের সঙ্গেও কথা বলা দরকার। এসব 7-5 ভাবতে ভাবতে বোধহয় আমি সামান্য ঢলে পড়েছিলাম। সে আমেজ কেটে গেল পরিত্রাহী চিৎকারে। ধরুন ধরুন ধরুন, ও একটু হাত লাগান দীপঙ্কর বাবু, আমি টান রাখতে পারছি না। ও চমকে চোখ খুলে দেখি রাকেশবাবু সবচেয়ে বড় ছিপটা বাঁ হাতে শক্ত করে ধরে ডান হাতে চাকাটা ঘোরাচ্ছেন প্রাণপণে।
আর সেই সুতোর শেষ প্রান্তে ধরা পড়েছে বড় সড়ো কোনো জীব। জল তোলপাড় করে যে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছিপখানা বিপজ্জনকভাবে বেঁকে, মনে হচ্ছে এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে দেহ রাখবে। মিনিট 10 অমানসিক টানাটানির পর জয় হলো মানুষেরই। দুজনে মিলে ডাঙায় তুললাম এক দানব কাতলা। আর সেই মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল আজকের প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীর নাম। এত বড় মাছ আমি নিজেও কোনোদিন ধরিনি, সে কথা স্বীকার করতে লজ্জা নেই। অন্তত 15 কিলো ওজন, সুপ্রাচীন দেহে পাতলা শ্যাওলার আস্তরণ, চকচকে দেহ থেকে যেন জল নয় তেল পিছলে পড়ছে। আশপাশের বাকি প্রতিযোগীরা মুগ্ধ চোখে তাকিয়ে, উদ্যোক্তাদের দুজন ছুটে আসছে কাছ থেকে দেখার জন্য। মাইকে কিছু একটা ঘোষণা হচ্ছে, সে এক হই হই ব্যাপার। কনগ্রাচুলেশনস রাকেশ বাবু, দারুণ হলো। হ্যাঁ, আমি এই সুযোগে অভিনন্দন জানিয়ে দিলাম। আরে না, কনগ্রাচুলেশনস টু আস বলুন। আপনার সাহায্য না পেলে এই দৈত্য হাত ফসকে ছিপ সমেত গভীর জলে চলে যেত। স্বাভাবিক সৌজন্যে বললেন রাকেশ বাবু। জলের দিকে তাকিয়ে বসে থাকা সেই ধ্যানমগ্ন মাছ শিকারী আর এখনকার এই বিনয়ী ভদ্রলোকের মধ্যে আকাশ পাতালের তফাৎ। রাকেশ বাবু আর বসবেন না, বললেন আজকের মতো শখ মিটে গেছে। আমিও কিছুক্ষণ চেষ্টা করে উঠে পড়লাম। এত বড় একটা ব্যাপারের পর যে মাছই উঠুক, মন ভরবে না। মাছ জমা রইল উদ্যোক্তাদের কাছে। আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা বিকেলে। দুজনে মেলা ঘুরলাম, সেই সুযোগে খাওয়া দাওয়া হলো। ভদ্রলোক দিব্যি আলাপি মানুষ, ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন আর আমার মতোই মাছ শিকারের শখ। সন্ধান পেলে বেরিয়ে পড়েন, সে যত দূরই হোক। তবে এক জায়গায় দ্বিতীয়বার যান না। নিজের ভিজিটিং কার্ড দিলেন, বললেন কোনো নতুন মাছ ধরার জায়গার সন্ধান পেলে জানাতে, একসঙ্গে যাওয়া যাবে। আর জীবন বীমা করানো থাকলেও জানাতে বললেন। আজকাল যা দিন পড়েছে বুঝলেন দীপঙ্কর বাবু, কখন কার কি হয়ে যায় তার নেই ঠিক। পরিবারের দিকটাও তো দেখতে হবে, তাই না? ঢেঁকি আর স্বর্গের প্রবাদটা মনে পড়ে গেল। তা বলছি, আজ আর বাড়ি ফিরে কি করবেন? একদিন থেকে যান না। আমি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। এমনিতে আমার নিজের দুদিনেরই প্ল্যান। কাল আরও কিছু তথ্য সংগ্রহ করব, লেখায় যাতে কোনো ফাঁক না থাকে। ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলেছি এর মধ্যেই। আগামীকাল রাজবাড়ির বর্তমান বাসিন্দাদের সঙ্গে আলাপের ব্যবস্থা হয়ে গেছে। এখানে থাকার তো কোনো উপায় নেই, না হলে থেকে যেতে তেমন সমস্যা ছিল না। আরে এটা আবার কোনো কথা হলো? আপনাকে বললাম তো, সেচ বাংলোয় একটা ঘর নিয়েছি আমি, সেখানে দিব্যি দুজনে থেকে যেতে পারবো। আলাদা ঘর চাইলেও অসুবিধা নেই। আসার সময় দেখে এসেছি 4টে বড় ঘর ফাঁকা পড়ে আছে। বরং মাছটা দিয়ে দেওয়া যাবে রাঁধুনিকে, মুচমুচে করে ভাজা কয়েক পিস আমরা খেতে খেতে গল্প করি, বাকিটা ওরা নিক। হ্যাঁ, রাকেশবাবুর আপত্তি নেই তাতে। তিনি চিরকাল মাছ ধরেই তৃপ্তি পেয়েছেন, সেটাকে বাড়ি নিয়ে যাওয়া ইত্যাদি নিয়ে কোনোদিনই ভাবেননি। কাজেই ওই কথাই রইল। দিন ততক্ষণে শেষ বিকেলের দিকে এগোচ্ছে। মাছ শিকারীরা উঠে পড়েছে অনেকেই। ঝিলের সবুজ রং একটু একটু করে আত্মসমর্পণ করছে কালো ছায়ার গ্রাসে। আধ ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়ে গেল। আজকাল এক মজা হয়েছে, এই ধরনের যে কোনো অনুষ্ঠানে যত অপ্রাসঙ্গিকই হোক, একটা বা দুটো বক্তৃতা থাকবেই। কেউ শুনতে চায় না, এমনকি যারা বক্তৃতা দেন তাদেরও যদি দর্শক আসনে নেমে যেতে বলা হয়, যাগে। তৃতীয় দ্বিতীয়ের পরে প্রথম পুরস্কারের ঘোষণা। কোনো চমক নেই। এবছরের শ্রেষ্ঠ মৎস্য শিকারী রাকেশ প্রামাণিক। মোটা অঙ্কের পুরস্কার, মাছ আর বাকি সরঞ্জাম নিয়ে আমরা যখন বাংলোর দিকে রওনা দিলাম, তখন সন্ধে নেমেছে। মেলার সব দোকান আলোয় ঝলমল করছে। রিক্সা ভ্যানে পা ঝুলিয়ে বসে গল্প করতে করতে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই। একতলা বাংলো, ছিমছাম সুন্দর, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। বর্ষাকাল তাই জল রয়েছে, নয়তো শুকিয়ে যায় জায়গায় জায়গায়। মাছের ব্যাপারটা কেয়ারটেকারকে বুঝিয়ে দিয়ে চান করে জামা কাপড় বদলে বসতে না বসতে গরম চা এসে গেল।
আজকের সন্ধেটা গল্প গাছায় কাটবে ভালো। এই ভাবতে ভাবতে চায়ের কাপটা ঠোঁটে ঠেকিয়েছি, হঠাৎ রান্নাঘরের দিক থেকে অমানসিক আর্তনাদ। কাপের চা কাপেই রইল পড়ে। দুজনে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম। এ কি দেখছি? বিরাট একখানা বঁটি একপাশে উল্টে পড়ে আছে। মাছের পেট অর্ধেক কাটা, রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। আর কাটা পেটের ভিতর থেকে বেরিয়ে রয়েছে কবজির কাছ থেকে কাটা একটি মানুষের পাঞ্জা। দেখে বোঝা যায় পুরুষালী হাত, কিন্তু কায়িক শ্রমের ছাপ নেই। লম্বাটে গড়নের আঙুল, পরিষ্কার করে কাটা নখ, ঘড়ি পড়ার জায়গায় কিছু একটা উল্কি। কিন্তু সবচেয়ে বড় কথা, যথেষ্ট তাজা, অর্থাৎ মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবে যা রাসায়নিক ক্রিয়া হওয়ার কথা তা কিছুই হয়নি। তার মানে এই দাঁড়াচ্ছে যে এই মাছ এ হাত গিলেছে সদ্য, এক আধ দিনের মধ্যে। রাকেশবাবু দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে কাঁপছেন। রাঁধুনি কেয়ারটেকারের অবস্থাও প্রায় এক। আমি নিজেও প্রচণ্ড ভয় পেয়েছি, তবে কর্মসূত্রে নানা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হওয়ার ফলে হয়তো স্নায়ু কঠিন হয়েছে কিছুটা। তাই মাথা যতদূর সম্ভব ঠান্ডা রেখে ভাবার চেষ্টা করছি এই অস্বাভাবিক অদ্ভুত ঘটনা কিভাবে ঘটতে পারে। জমিদার বাড়ির ঝিলের মাছদের মানুষের মাংস খেতে দেওয়া হয় নাকি? এই চিন্তা মাথায় আসতেই গা শিউরে উঠল। পুলিশে খবর দেওয়া উচিত অবশ্যই। কিছুক্ষণ ভেবেই স্থির হলো, কোনো একজন মানুষ খুন হয়েছেন, অন্তত এটুকু নিয়ে তো সন্দেহ নেই। রাকেশবাবু অসম্ভব আঁতকে আছেন এখনো। ওকে ঘরে শুইয়ে দিয়ে এলাম। স্থানীয় পুলিশ বেশ চটপটে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছালো তারা। জিজ্ঞাসাবাদ করলো, মাছ সমেত হাতও নিয়ে গেল। আমার সাংবাদিক পরিচয় এক্ষেত্রে যে কিছুটা সুবিধা করে দিল তা বলাই বাহুল্য, না হলে হেনস্থা বাড়ত কয়েক গুণ। তবে যে কোনো সময় ডাক পড়তে পারে এ কথা বলেই গেলেন ওরা। ক্লাবের ছেলেদের সঙ্গেও কথা বলবেন জানালেন। কিন্তু মূল রহস্য হলো, কাছাকাছি এলাকায় ইদানিংকালে কোনো খুনের খবর নেই, এমনকি নেই নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট। তবে সারাদিনের ফুরফুরে আনন্দের পর এই ঘণ্টাখানেকের ঝড়ে ক্লান্ত বিধ্বস্ত লাগছে। রান্নাঘর ধুয়ে পরিষ্কার করার কাজে একটু হাত লাগালাম আমিও। হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু ওরা দুজনেও বড় ধাক্কা খেয়েছে, তাই আর কিছু না হোক একটু সঙ্গ দেওয়া। ঘরে ফিরে শুয়ে পড়তে যাচ্ছিলাম, রাকেশবাবুর খোঁজ নিতে গিয়ে দেখি অন্ধকারে জেগে শুয়ে আছেন, গা গরম। কিছু ভাববেন না রাকেশবাবু, পুলিশ দেখছে তো এখন ব্যাপারটা। আর এতে আপনার কী বা করার আছে বলুন? আমি বরফ গলানোর চেষ্টা করলাম। আমারই তো সহ। আমি জানতাম এ উত্তর আসবে। উনিই এই মাছ ধরেছেন কিনা, তাই দায়িত্ব যেন ওরই। আচ্ছা, এটা ভাবছেন না কেন? আপনি যা করেছেন তা সবার সামনে। এই ঘটনার জন্য আপনাকে কেউ দায়ী করতে পারে না। আপনি বুঝতে পারছেন না। আরো ভীত, হতাশ এবং মৃদু স্বরে উত্তর এলো, খিদে নেই একদম। তাও রাঁধুনি সামান্য কিছু বানিয়ে খেতে ডাকলো ঘন্টা দেড়েক পরে। রুটি, ডাল আর পাঁচমেশালি আনাজের তরকারি। ভালোই হয়েছে, আমিষ কিছু এখন গলা দিয়ে নামবে না। রাকেশবাবুকে ডাকলাম, জেগেই আছেন কিন্তু খেতে পারবেন না। আর বিরক্ত করলাম না, রাতটুকু ঘুমোলে কাল সকালে আশা করি চাঙ্গা হয়ে যাবেন। আমি নিজেও কতবার দেখেছি, ভোরের আলো একেবারে ম্যাজিকের মতো কাজ করে। যেটুকু পারি খেয়ে রাঁধুনি আর কেয়ারটেকারকে খেয়ে নিতে বলে ঘরে এসে দেখি আধো অন্ধকারে রাকেশবাবু বাইরের পোশাক পরে তৈরি হচ্ছেন। কোথায় যাবেন? মেলার মাঠে, ঝিলের কাছে। রাকেশবাবুর গলার দৃঢ়তা
অবাক করার মতো। আতঙ্ক মিলেমিশে আছে তার মধ্যেই, যেন সব শেষ জেনেও একটা শেষ চেষ্টা করছেন এমন ভাব। আপনি ওখানে গিয়ে করবেনটা কি? মানে আমি উদ্দেশ্যটা বুঝতে পারছি না। একটু বিরক্তই হচ্ছিলাম। রাত 10:30 বাজে, আপনার কলকাতা নয়, এখানে চারিদিক নিঝুম হয়ে যায় এই সময়, তার উপর এই বৃষ্টি বাদলার দিন। আর যাবেনই বা কিভাবে? হাঁটা দূরত্ব তো নয়, এখন কোনো রিক্সা ভ্যান এসব পাওয়ারও তো কোনো সম্ভাবনা নেই। হতোদ্যম করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমি। রাকেশবাবু থমকালেন কয়েক মুহূর্ত, এটা ভাবেননি আগে। তারপর হঠাৎ লাফিয়ে উঠে বাড়ির বাইরে ছুটলেন, পিছনে আমি। বাইরে দুখানা সাইকেল দাঁড় করানো, রাঁধুনি আর কেয়ারটেকারের। তার একটি নিয়ে ঊর্ধ্বশ্বাসে চালাতে শুরু করলেন উনি। আমি নিরস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আর উপায় নেই। আমাকে এটা বুঝতেই হবে দীপঙ্কর বাবু, আমাকে বুঝতেই হবে। আওয়াজ ভেসে আসছিল সামান্য দূর থেকে। ঘটনার আকস্মিকতায় আমি সাময়িকভাবে সামান্য পিছিয়ে পড়েছি। যতক্ষণে দ্বিতীয় সাইকেলটা বার করে রাকেশবাবুকে ধাওয়া করেছি, ততক্ষণে উনি এগিয়ে গেছেন বেশ কিছুটা। আমার পরনে ঢোলা আলিগড়ি পাজামা, হাওয়ার ধাক্কায় তাতে খপ খপ আওয়াজ হচ্ছে। তার মধ্যেই চেঁচিয়ে বললাম, ঠিক আছে, একটু আস্তে চালান, রাস্তার খানাখন্দে পড়ে পা ভাঙলে আপনার উদ্দেশ্য সফল হবে কি? মেলার মাঠের রূপ বদলে গেছে এখন। দোকানগুলো ঝাঁপ ফেলেছে, শুধু দু একটা খাবারের দোকান খোলা। তাতে ভিড় জমিয়েছে অন্য দোকানিরা। নিজেদের ব্যবসা মিটিয়ে এতক্ষণে তাদের একটু অবসর ক্ষুণ্ণিবৃত্তি। সেসব পেরিয়ে সোজা গিয়ে থামলাম সেই জায়গায় যেখানে সকালে বসেছিলাম। ছাতাগুলো গুটিয়ে নেওয়া হয়েছে, চেয়ার টেবিলগুলো আর নেই। ভয়ঙ্কর একটা কৃষ্ণ গহ্বরের মতো শুধু হাঁ করে আছে ঝিলখানা। বলছি, কি খুঁজছেন বললে আমিও যোগ দিতে পারি আর কি। আমি ঠিক জানি না। ঝেঁপে বৃষ্টি হয়ে গেছে এর মধ্যে। ঘাসে পা ফেললে ছপ ছপ আওয়াজ হচ্ছে, ডুবে যাচ্ছে নরম কাদায়। তার মধ্যে যেন ভূতে পাওয়া মানুষের মতো উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন রাকেশবাবু। চোখ দুটো জলের দিকে নিবদ্ধ। আচ্ছা, বৃষ্টিটা হলো ঠিক কখন? খেয়াল করিনি তো। ওই দেখুন, ওই দেখুন। রাকেশবাবুর বিড়বিড় শুনে ফিরে তাকালাম। তার চোখ বিস্ফারিত, মাথার চুল ঝোড়ো কাকের মতো এলোমেলো, কাঁপা হাতের তর্জনী জলের দিকে তাক করা। জলের ভিতর সামান্য আন্দোলন হচ্ছে কি না মনের ভুল? ভালো করে দেখতে না দেখতে রাকেশবাবু আবার এগিয়ে গেছেন অনেকটা। কি করছেন, যাচ্ছেন কোথায়? বলতে বলতে আমিও ছুটেছি। পিচ্ছিল জমিতে জোরে ছোটা যায় না। একবার আছাড় খেয়ে পড়লাম, আবার পরক্ষণেই ছুট। যতক্ষণে কাছাকাছি পৌঁছেছি ততক্ষণে যেন চুম্বকের টানে ঝিলের পাড়ে পৌঁছে গেছেন ভদ্রলোক। হাত বাড়িয়ে জামা টেনে ধরার চেষ্টা করলাম, বৃথা চেষ্টা। আমার হাত হাওয়ায় ঘুরে ফিরে আমার কাছেই ফিরে এলো। রাকেশবাবু ততক্ষণে জলে। যদি সাঁতারটা শেখা থাকতো। আবার এক লাফ দিয়েছি, ঝিলের পাড়ে কাদায় নিজেকে শুইয়ে দিয়ে খামচে ধরেছি ওর কলার। এদিকে প্রাণপণে চিৎকার করছি সাহায্যের জন্য। সে ডাক শুনে দূর থেকে কয়েকজন দোকানি দ্রুত পা ফেলে এগিয়ে আসছে। আমাকে শুধু কিছুক্ষণ ধরে রাখতে হবে, তারপর নিশ্চয়ই সবাই মিলে টেনে টুনে। কিন্তু এ কি? ওকে উল্টো দিক থেকে টানছে কি? আর এ কি ভয়ঙ্কর টান! বাঁ হাতে ফতুয়ার পকেট হাতড়ে নিজের মোবাইল বার করে টর্চ জ্বালালাম। যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। এক বিরাট রাক্ষসে মাছ
কামড়ে ধরেছে রাকেশ বাবুকে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন এ বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার, কিন্তু প্রতি মুহূর্তে আরেকটু করে তলিয়ে যাচ্ছেন। অন্যরা ছুটে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেল সব। রাকেশ বাবুর আর চিহ্ন মাত্র রইল না কোথাও। শুধু আমার মনে রয়ে গেল শেষ মুহূর্তের সেই দৃশ্য, যা আমাকে তাড়িয়ে বেড়াবে আজীবন, যার যুক্তি খুঁজে বেড়াবো শয়নে জাগরণে, অথচ হাজার ভেবেও কুল কিনারা পাবো না। কি সেই দৃশ্য? রাকেশ বাবু তলিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত আগে মোবাইল টর্চের সেই মৃদু আলোয় সাহায্য চাওয়ার ভঙ্গিতে আকাশের দিকে তুলে রাখা তার বাঁ হাতখানির দিকে চোখ পড়েছিল আমার। দীর্ঘ সে হাতের পাঞ্জা, লম্বাটে আঙুল, পরিষ্কার করে কাটা নখ, আর ঘড়ি পড়ার জায়গায় উল্কি, যে উল্কি আমরা সবাই দেখেছি কয়েক ঘন্টা আগেই। অচৈতন্য হয়ে পড়েছিলাম। দোকানিরা কোনো রকমে তুলে পৌঁছে দিয়েছিল বাংলোয়। টানা ঘুমিয়েছি কয়েক ঘন্টা। পরদিন কলকাতায় ফিরে দেখি সমস্ত খবরের কাগজে বড় করে বেরিয়েছে এই ঘটনা। রাকেশ বাবুর দেহ নাকি ভেসে উঠেছিল ভোরের দিকে। পুরো শরীর প্রায় অক্ষত, শুধু বাঁ হাতের কবজির কাছ থেকে কেটে নেওয়া। যে অংশটুকু খুঁজে পাওয়া যায়নি কোথাও। শুধু আমি জানি কোথায় আছে সেই পাঞ্জা, আর জানতেন রাকেশ বাবু নিজে। তাই উন্মাদের মতো দেখতে ছুটেছিলেন তার নিজের হাত ওই মাছের পেটে এলো কি করে। না গেলে হয়তো বেঁচে থাকতেন, কিন্তু একেই বোধহয় নিয়তির ডাক বলে। উনি যেতেন, যেতে ওকে হতোই। কিন্তু আরো একটু গন্ডগোল আছে। এই যে সব খবরের কাগজে বেরোনো খবর, এ তো 21শে জুন 2023 সালের। সেবার রথের দিন বৃষ্টি হয়েছিল প্রচুর। এবছর বরং তুলনায় অনেক শুকনো গেছে। রাকেশ বাবু মাছ ধরতে বসার আগে ঘাসের উপর যে কাগজ পেতেছিলেন সেও তো গত বছরের। এমনকি আমি এখানে যাওয়ার ব্যাপারে যে এত উৎসাহী হয়ে পড়েছিলাম সেও তো এই খবরগুলো পড়েই। তাহলে ঠিক কোথায় ওলটপালট হয়ে গেল সব? কোনো বিশেষ মুহূর্তে ভুবনডাঙ্গার অধিকারী জমিদার বাড়ির চত্বরে সময় কি উল্টো দিকে ঘোরে? রথযাত্রার দিনেই কি উল্টো রথ হয়? রাক্ষসরা আসলে রক্ষা করে প্রকৃতির নিয়ম। যখনই সেই নিয়ম ভঙ্গ হয় তখনই তারা রক্তপিপাসু হয়ে ওঠে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, শব্দগ্রহণ ও আবহে সায়ন। এই গল্পটা আমরা নিয়েছি কল্পবিশ্ব থেকে প্রকাশিত উজ্জ্বল ঘোষের বই ত্রিলিকা থেকে। শুনছিলেন উজ্জ্বল ঘোষের কাহিনী রাক্ষস। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। রাত ছিল অনেকটা ভারী। মেঘ যেন আকাশের গায়ে পাথরের মতো চেপে বসে আছে। কালীডাঙ্গা গ্রামের চারদিকটা অদ্ভুত নীরব, যেন এখানে বাতাসও শব্দ করতে ভয় পায়। এই গ্রামের নাম শুনলেই শহরের মানুষ হাসে, কিন্তু গ্রামের লোকেরা
এ নাম উচ্চারণ করতেই ভয় পায়, কারণ গ্রামটার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙাচোরা কুঁচকে যাওয়া মন্দির। মানুষ বলে ওটা রাক্ষসের ঘর। কেউ ওদিকে যায় না, দিনেও না, রাতে তো আরও না। কিন্তু শহরের ছেলে অনেক এসব কথা বিশ্বাস করে না। সে এসেছে ডকুমেন্টারি বানাতে। সে মনে করে সবই লোককথা, সবই ভয় দেখানোর গল্প। কিন্তু সে জানতো না কিছু গল্প সত্যি হয়, আর সত্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তার জীবনে এই রাতেই প্রমাণ হবে। অনেক গ্রামের শেষ মাথায় একটা ভাঙা ঘরে থাকে। প্রথম রাতেই শুতে যাওয়ার আগেই সে শুনল একটা অদ্ভুত শব্দ, ধূপ ধূপ ধূপ। শব্দটা ছিল খুব ভারী, যেন কেউ শিকল বাঁধা পা টেনে হাঁটছে। অনেক জানালা খুলে দেখল পুরো অন্ধকার, কিন্তু অন্ধকারটা যেন তাকিয়ে আছে তার চোখে। সে ক্যামেরা অন করতে গেল, আর ঠিক তখনই শব্দটা থেমে গেল, যেন কেউ বুঝল তাকে দেখার চেষ্টা হচ্ছে। অনেক হাসল, ভাবল গ্রামের বাতাস, শুকনো ডালপালা, এই সবই শব্দের কারণ। সে জানত না রাতটা এখনই শুরু। পরদিন সকালে গ্রামে বেরোলে বৃদ্ধা মহেশ্বরী দিদার সাথে দেখা হয়। দিদা অনিকের দিকে তাকিয়ে চোখ কুঁচকে বলে, বাবা, তুমি রাতের শব্দ শুনেছ তো? অনেক হেসে মাথা নাড়ল। শব্দ হয় তো, বাতাসে পাতার আওয়াজ। কিন্তু দিদার চোখে ভয়ের ছায়া। তিনি বললেন, ওটা বাতাস না, ওটা হাঁটে, ওটা খোঁজে, ওটা ক্ষুধার্ত। অনেক থমকে গেল। আপনি এত ভয় পাচ্ছেন কেন? দিদা ধীরে ধীরে বললেন, কারণ ওর ঘরটা তুমি যেখানে যেতে চাও, ওই মন্দিরের দরজার পেছনে 100 বছরের ক্ষুধা বাঁধা আছে। কিন্তু অনেক এসব বিশ্বাস করে না। রাতে সে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। তার সাথে ছিল বন্ধু রফিক। রাতটা ছিল ভীষণ শান্ত। চাঁদ ছিল না, আকাশে ছিল শুধু অন্ধকার আর আরও অন্ধকার। দুজনের হাতে একটা ছোট টর্চ লাইট। ওরা জঙ্গলের দিকে হাঁটতে লাগল। শুকনো পাতার উপর পা পড়লে শব্দ হচ্ছিল ছড়র ছড়র। কিন্তু কিছুক্ষণ পর সেই শব্দ থেমে গেল, যেন পাতাগুলো নিজেরাই শব্দ করতে ভয় পাচ্ছে। অনেক রফিককে বলল, দোস্ত, ভয় পাবি না, ডকুমেন্টারির জন্য এগুলোর দরকার। রফিক ধীরে বলল, আমি ভয় পাইনি, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হাওয়ার মতো শব্দ করে একটা পেঁচা তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। বাতাসটা যেন ঠান্ডা হয়ে গেল কয়েক সেকেন্ডেই। আর ঠিক তখনই তারা দেখল মন্দিরটা। মন্দিরটা দেখতে মানুষের মতো না, এটা একটা অদ্ভুত বাঁকানো কালো দানবের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারে। দরজার সামনে লাল সিঁদুরের তাগ, দরজার উপরে বড় হরফে লেখা, খুলো না। রফিক বলল, অনেক, আমরা ফিরে যাই। অনেক বলল, যেখানে খুলো না লেখা থাকে মানুষ সেখানেই প্রথম খোলে। রফিক চোখ বড় করে তাকিয়ে থাকে। ওই লেখা মানুষের জন্য না। অনেক টর্চ লাইট দরজার নিচে ধরল, আর ঠিক তখনই দরজার নিচের ফাঁক থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়া যেন পুরু, ভারী, নিজের মতো করে নড়ছে। ধোঁয়ার মধ্যে দুইটা চোখ দেখা গেল ক্ষণিকের জন্য, লাল জ্বলন্ত চোখ। আর তারপর একটা কণ্ঠস্বর, গলা ভাঙা, পুরনো, ক্ষুধার্ত। শব্দটা বলল, কে? রফিক কেঁপে উঠল। অনেক টর্চ পিছিয়ে নিল, কিন্তু ভয় পাওয়া যায়নি তার। তার কিউরিওসিটিটাই তার সবচেয়ে বড় শত্রু। সে দরজা ছুঁতে হাত বাড়াল। রফিক চিৎকার করে বলল, না, হাত দিস না। অনেক বলল, এটা শুধু দরজা, কিছুই হবে না। আর তার আঙুল দরজায় ছোঁয়া মাত্র পুরো মন্দিরটা কেঁপে উঠল। মাটির নিচ থেকে যেন কেউ শিকল টেনে বের হতে চাইছে। দরজার ভেতর থেকে শোনা গেল ধূপ ধূপ ধূপ, ঠিক আগের রাতের শব্দ। অনেক পিছিয়ে এলো। রফিক বলল, চল, এখানে কিছু একটা ভুল হচ্ছে। ওরা দৌড়ে ফিরে এলো গ্রামে, কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পরই অনেক বুঝল মন্দিরের দরজা ছোঁয়ার ভুল সে ইতিমধ্যেই করে ফেলেছে।
সেই রাত থেকেই অনেক ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই সে শুনতে পায় কণ্ঠস্বর, ধীরে, পচা গলার মতো কাঁপা শব্দে, অনেক, দেখি, আমাকে দেখতে দে। অনেক ঘামতে ঘামতে উঠে বসে। চারদিকে অন্ধকার, কিন্তু অন্ধকারটা যেন জীবন্ত। তার বিছানার এক কোণায় কিছু নড়ছিল, ধীরে, খুব ধীরে। অনেক টর্চ জ্বালালো, কিছু নেই, কিন্তু মেঝেতে একটা দাগ ছিল, কালো, বাইরের ধোঁয়ার মতো কালো, আর সেই দাগ থেকে পচা মাংসের গন্ধ আসছিল। পরদিন সকালে সে দৌড়ে গেল মহেশ্বরী দিদার কাছে। তিনি চোখ বন্ধ করে বললেন, তুই ওকে জাগিয়ে ফেলেছিস। অনেক বলল, কাকে? দিদা বললেন, যাকে সবার ভয়, যাকে শিকলে বেঁধে রাখা হয়েছিল, যে এখন তোর বন্ধ পেয়ে গেছে। অনেক কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিন্তু আমি কি করেছি? মহেশ্বরী দিদা বললেন, তুই রাক্ষসের দরজায় ছোঁয়াছিস, ওর ঘুম ভাঙানো সবচেয়ে বড় অপরাধ। রাত বাড়তে লাগল, অনেকের অবস্থা আরও খারাপ হলো। সে শুনতে লাগল শ্বাসের শব্দ, ফিসফিসানি, পায়ের শব্দ, দরজার পাশে দাঁড়িয়ে থাকা কারোর ভারী নিঃশ্বাস। এক রাতে ঠিক 3টের সময় অনেক অনুভব করল কেউ তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। কেউ খুব লম্বা, খুব ঠান্ডা, কেউ যে শ্বাস নিচ্ছে ঠিক তার কানের ওপর দিয়ে। অনেক ধীরে মাথা ঘোরাতে গেল, ধীরে, খুব ধীরে, এবং সে দেখল তার ঘরের কোণায় দাঁড়িয়ে আছে একটা ছায়া। ছায়াটা মানুষের মতো নয়, হাতগুলো লম্বা, নখগুলো মাটিতে লেগে আছে, আর তার চোখ দুটো লাল, জ্বলছে, ঠিক সেই চোখ মন্দিরের দরজার নিচে সে যেটা দেখেছিল। ছায়া ধীরে এগিয়ে এলো, মেঝেতে শিকলের টানার শব্দ হলো, ধূপ, ধূপ, ধূপ। অনেক চিৎকার করতে পারল না, তার গলা শুকিয়ে গেল। ছায়াটা মাথা সামনে আনলো আর ফিসফিস করে বলল, ওঠার সময় হয়েছে। এর পরের কয়েক মিনিটে কি হলো অনেক মনে করতে পারে না। সে শুধু মনে করতে পারে দরজা ভাঙার শব্দ, গ্রামের মানুষ দৌড়ে আসে, কিন্তু ঘরে কেউ নেই। বিছানায় শুধু একটা লম্বা কালো দাগ, আর সেই গন্ধ, পচা মাংস আর পুরনো ছাইয়ের গন্ধ। অনিক আর কখনো ফিরে আসেনি। রফিক পাগল হয়ে গেছে। মহেশ্বরী দিদা বলেছে, রাক্ষস তার ক্ষুধা মিটিয়েছে, কিন্তু রাক্ষসের ক্ষুধা মেটে না, কারণ ও এখনো হাঁটে, শিকল টেনে, রাতে জঙ্গল পেরিয়ে যায়, আর যে মন্দিরের সামনে দাঁড়ায় ও শুধু জিজ্ঞেস করে, কে? আর এরপর আর কেউ উত্তর দিতে পারে না। রাত ছিল কতটা অন্ধকার তা শব্দে প্রকাশ করা যায় না। গ্রামের মানুষ বলে এই এলাকার রাত কখনো পুরোপুরি অন্ধকার হয় না, কারণ এখানে অন্ধকারের ভেতরেও কিছু একটা ঘোরাফেরা করে, যার চোখ জ্বলে লাল, যার পাখা ছড়ালে আকাশ ঢেকে যায়, আর যার ক্ষুধা মানুষের রক্ত। এমন রাতেই শহরের ছেলে তানিম এসে পৌঁছালো পুরনো ডাকবাংলোতে। জায়গাটা পরিত্যক্ত, চারদিকে শুধু কাঁটা ঝোপ আর নড়বড়ে দেওয়াল। তানিম এসেছে রিসার্চ করতে। সে শুনেছে এই পাহাড়ি এলাকায় নাকি ভয়ঙ্কর এক প্রজাতির বাদুড় আছে, যার কামড়ে মানুষ ঘুমের মধ্যে নিঃশব্দে মরে যায়। গ্রামের লোকেরা একে বলে রক্তচোষা ছায়া। তানিম এসব গল্পে বিশ্বাস করে না। সে মনে করে সবই গুজব, অন্য ধরনের কোনো রোগ বা বিষক্রিয়া। ডাকবাংলোর দরজা খুলতেই ধুলো উড়ে উঠল। ভেতরটা ঠান্ডা, খুব ঠান্ডা, যেন বহুদিন কেউ শ্বাস নেয়নি এখানে। রাত আনুমানিক 10:30। তানিম টর্চ জ্বালিয়ে ঘর সাজাচ্ছিল। হঠাৎ উপরের সিলিং থেকে একটা শব্দ, ঝপ ঝপ, যেন কেউ পাখা ঝাপটাচ্ছে। তানিম থেমে গেল, টর্চ উপরের দিকে ধরল। কিছু দেখা গেল না, কিন্তু শব্দটা থামল না। আর সঙ্গে একটা গন্ধ, লোহার গন্ধ, যেমন গন্ধ রক্তে থাকে। তানিম মনে মনে হাসল, বাদুড়ি হবে। নিজেকে বোঝালো, শুতে গেল। কিন্তু ঘুম আসার আগেই সে শুনল তার ঠিক মাথার উপরে কেউ নিঃশ্বাস নিচ্ছে, খুব ধীরে, দীর্ঘ, ভারী শ্বাস। তানিম চোখ খুলল। ঘর অন্ধকার, টর্চ নিভে গেছে,
শুধু জানালা দিয়ে হালকা চাঁদের আলো। তানিম ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই সে দেখল সিলিংয়ে উল্টো হয়ে ঝুলে আছে একটা বিশাল কালো আকার, মানুষের চেয়েও বড়। তার ডানাগুলো শরীরের চারদিকে মুড়ে রাখা, আর দুটো চোখ লাল জ্বলছে। তানিম এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, তারপর অস্তিত্ব বোঝার আগেই ছায়াটা নড়ল। ধীরে বিশাল পাখা খুলে গেল। তানিম যা দেখল তা কোনো সাধারণ বাদুড় না। পাখা ছড়ালে পুরো ঘর ঢেকে গেল। তার দাঁত 2 ইঞ্চির মতো, নখ ছুরির মতো ধারালো, আর তার চোখ ক্ষুধায় কাঁপছে। ছায়াটা ধীরে নিচে নামল, লম্বা জিহ্বা বের করল, আর তানিমের গলার কাছে ছুকল। তানিম জমে গেল। তার শরীর নড়ছিল না। মনে হচ্ছিল বাদুড়টার দৃষ্টিতে তার শরীরের রক্ত জমে গেছে। ঠিক তখনই বাইরে কুকুরগুলো চিৎকার করে উঠল। বাদুড়টা থেমে গেল, তারপর ঝপ শব্দ করে জানালা ভেঙে বাইরে চলে গেল। তানিম দৌড়ে বাইরে বের হলো। দেখল গোটা গ্রাম জেগে গেছে। মানুষদের চিৎকার, কুকুরের ডাক, আর গ্রামের মাঝখানে পড়ে আছে একটা গরু, পুরো গলা ছিঁড়ে রক্ত খালি, এক ফোঁটা রক্তও নেই শরীরে। গ্রামের মানুষ বলল, ছায়া বের হয়েছে, আজ রাত কেউ বাঁচবে না। তানিম তাদের বোঝানোর চেষ্টা করল এটা কোনো বড় শিকারী বাদুড়, বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু গ্রামের লোকেরা শুনল না। সবাই ঘরে ঢুকে দরজা আটকাতে লাগল। তানিম একাই রইল বাইরে। রাত বাড়তে লাগল। পাহাড়ি পথটা অস্বাভাবিক শান্ত। বাতাস নেই, পাতা নেই, কেবল নীরবতা। এই নীরবতাই তানিমের ভয় বাড়াচ্ছিল। হঠাৎ উপর থেকে শব্দ এলো, ঝপ ঝপ, তারপর এক লম্বা চিৎকার, কি কি। তানিম মাথা তুলতেই দেখল আকাশ ঘন কালো হয়ে গেছে। মেঘ নয়, অসম্ভব সংখ্যক বাদুড় উড়ে বেড়াচ্ছে, কিন্তু তারা আলাদা। চোখ লাল, পাখা ছাই রঙা, আর ডানার নিচে রক্ত টপ টপ করে পড়ছে। এক মুহূর্তের জন্য মনে হলো আকাশটা রক্তে লাল হয়ে গেল। তানিম দৌড়াতে লাগল ডাকবাংলোর দিকে, কিন্তু বাদুড়গুলো তার পিছনে ঝাঁকের মতো নামে। ঝাপটা আসতে লাগলো কানের পাশে, এমন শব্দ যেন হাজার হাজার তলোয়ার বাতাস কাটছে। ডাকবাংলোতে ঢুকে দরজা আটকালো সে, টর্চ জ্বালালো। শ্বাস নিতে নিতে কাঁপছে, কিন্তু শীঘ্রই সে আরেকটা শব্দ শুনল। দরজার বাইরে কেউ আঁচড়াচ্ছে, ধর্রর। তারপর লম্বা জিহ্বার শো শো শব্দ। তানিম পিছিয়ে গেল, আর তখনই ওপরের সিলিং ভেঙে পড়ল। ধুলো মাটি ছিটকে গেল, আর সিলিং থেকে নেমে এলো ঠিক আগের সেই বাদুড়টা। এবার সেটা শুধু ক্ষুধার্ত নয়, এবার সেটা রেগে আছে, ভয়ঙ্কর রাগে। তার লাল চোখ যেন আগুন, পাখার আঘাতে হাওয়া ছেড়ে যাচ্ছে। তানিম দৌড়ে টেবিলের নিচে ঢুকল। বাদুড়টা নাক দিয়ে সোদা শব্দ করে খুঁজছে, শো শো, যেমন প্রাণী রক্তের গন্ধ পায়। তানিম বুঝল আজকের রাতে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক তখন একটা শব্দ হলো, দূরে কোথাও, ঘণ্টার মতো শব্দ, টং টং। বাদুড়টা থেমে গেল, মাথা ঘুরিয়ে শব্দের দিকে তাকালো, তারপর হঠাৎ ছাড়ল তানিমকে, গর্জন করে উড়ে গেল বাইরে। তানিম দেখল গ্রামের পুরনো মন্দিরে আগুন জ্বলছে। মহেশ্বরী নামের বৃদ্ধা দাঁড়িয়ে ঘণ্টা বাজাচ্ছেন, তার ললাটে সিঁদুর, চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। তিনি চিৎকার করে বললেন, ওরা পবিত্র শব্দ সহ্য করতে পারে না। কিন্তু বাদুড়ের দল তাকে ঘিরে ফেলল। লাল চোখ হাজারটা, ডানা ছায়ার মতো গর্জন, দাঁত। তানিম চিৎকার করে উঠল, দিদা দৌড়ান। কিন্তু দিদা হাসলেন, আমি পালাতে আসিনি, আমি শেষ করতে এসেছি। তিনি মাটিতে গুঁড়োর মতো কিছু ছড়ালেন, জ্বলে উঠল নীল আগুন। বাদুড়গুলো ছটপট করতে লাগল, চিৎকার, ডানা মুচড়ে যাচ্ছে, মাটিতে পড়ছে। তানিম দৌড়ে তাকে সাহায্য করতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বড় বাদুড়টা, ছায়ার রাজা, আকাশ থেকে নেমে এলো, এক ঢোকে দিদার গলা চেপে ধরল। দিদা মাটিতে পড়লেন, চোখ খোলা, মুখে হাসি, রক্তের স্রোত গড়াচ্ছে। কিন্তু তিনি চিৎকার করলেন, আগুনটা নিভতে দিও না, না হলে ওরা ফিরবে। তারপর তার শরীর নিস্তব্ধ। সবচেয়ে বড় বাদরটা তানিমের দিকে তাকালো, চোখ লাল, মুখ রক্তে ভেজা, নখ ভেজা, আর সে বলল মানুষের মতো গলায়, তুমি পরের শিকার। তারপর ঝাপ, আরো হাজার বাদুড় আকাশ ঢেকে ফেলল। তানিম দৌড়াতে লাগলো পাহাড়ের রাস্তা দিয়ে, চিৎকার করতে করতে, কিন্তু আকাশ তাকে ছাড়ল না।
শেষবার গ্রামের মানুষ তাকে দেখেছিল সে পাহাড়ের ধার ধরে দৌড়াচ্ছে আর উপরে লাল চোখের হাজার বাদুড় উড়ে চলছে। পরদিন সকালে তার কোনো খোঁজ পাওয়া গেল না, শুধু গ্রামের পাশে একটা শুকনো কঙ্কাল, এতটাই শুকনো যেন কেউ ফোঁটা রক্ত পর্যন্ত রেখে যায়নি। গ্রাম আজও অন্ধকার হওয়ার পর দরজা বন্ধ করে রাখে, বাতি নিভিয়ে দেয়, কারণ পাহাড়ের উপরে এখনও শোনা যায় ঝপ 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 ডানার শব্দ। আর কখনো কখনো জানালার পাশে দাঁড়িয়ে থাকা বাদুড়টির লাল চোখ চুপচাপ তাকিয়ে থাকে ভেতরে। ভোরের ঠিক আগের সেই অদ্ভুত নীরব সময়ে, যখন আকাশ হালকা নীল কালো আর মাটির উপরে কুয়াশা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগোয়, ঠিক তখনই গ্রামের দক্ষিণ মাথার কাদা পথ ধরে একজন মানুষ ছুটে আসছিল। হাঁপাতে হাঁপাতে, চোখ দুটো ফেটে যাওয়ার মতো বড় বড় করে হাত বুকে চেপে সে চিৎকার করছিল, বাঁচাও, আমার ছায়া নাই, আমার ছায়া নাই। ঘর থেকে বেরিয়ে আসা মানুষজন টর্চ, লণ্ঠন আর আতঙ্কে ভরা চোখ নিয়ে তার চারদিকে দাঁড়ালো। লণ্ঠনের হলদে আলোয় সবাই একসঙ্গে জমে গেল, কারণ সত্যি সত্যিই দেখা গেল লোকটার পায়ের নিচে কোনো ছায়া নেই। আলো তার গায়ে লাগছে, কিন্তু মাটিতে এক ফোঁটাও ছায়া পড়ছে না। লোকটার নাম মুক্তার। সে কাঁদতে কাঁদতে বলল, রাহিতে বনের দিক দিয়া কিছু একটা আমার পেছনে আছিল, আমি দৌড় এক সময় দেখি ছায়াটা নাই। কথা শেষ হওয়ার আগেই এক ঠান্ডা শিরশিরে বাতাস চারদিকে ছড়িয়ে পড়ল। কেউ কেউ ফিসফিস করে উঠল, কক্ষস, ছায়া খায় তারা, টার্গেট করলে বাঁচে না কেউ। মুক্তার হাঁটু গেড়ে বসে পড়ল, দুহাতে মাথা ধরে কাঁদতে লাগল, আমারে বাঁচাও, আমি মরতে চাই না। কিন্তু কেউ তার কাছে যেতে সাহস পেল না। গ্রামের মানুষ জানে, ছায়াহীন মানুষ মানেই অতি প্রাকৃত বিপদের ছোঁয়া। হঠাৎ একটা ঝটকা হাওয়া এলো, সব লণ্ঠনের আগুন এক মুহূর্তে নিভে গেল, আর মুক্তার সজোরে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই চিৎকার করে এগিয়ে গেল, কিন্তু দেখা গেল তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি নেই। শরীর গরম, কিন্তু প্রাণ নেই। মুখে জমাট বাঁধা আতঙ্ক, আর ত্বক অদ্ভুতভাবে শুকিয়ে কুঁচকে গেছে, যেন কেউ ভেতরের সব রস শুষে নিয়েছে। সকালে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল, মুক্তার রাতে খক্ষসের শিকার হয়েছে। ঠিক এই সময় শহর থেকে ফিরল গবেষক আরিফ হোসেন। গ্রামের মোড়ে পা রাখতেই সে অদ্ভুত নিস্তব্ধতা টের পেল। এক বৃদ্ধা কাঁপা গলায় বলল, মুক্তার মইরা গেছে বাবা, খক্ষস ওড়ে নিয়ে গেছে। কথাটা শুনে আরিফ থমকে দাঁড়াল। শৈশবে বনের ভিতর অদৃশ্য কিছুর ছায়া দেখেছিল সে, আজ আবার সেই অনুভূতি ফিরে এলো। সে বলল, ওর লাশ দেখতে হবে। দুজন লোক তাকে নিয়ে গেল মুক্তারের ঘরে। মাটির খাটে নিথর পড়ে থাকা মুক্তারকে দেখে আরিফের বুক হিম হয়ে গেল। মুখে আতঙ্ক জমে আছে, ত্বক শুষে যাওয়া, আর সবচেয়ে ভয়ঙ্কর, মৃত হলেও তার শরীর কোনো ছায়া ফেলছে না। আরিফ লণ্ঠন উঁচু করে দেখল, মাটিতে ছায়া শূন্য, এ যেন ছায়াহীন মৃত্যু। হঠাৎ জানলার ফাঁক দিয়ে শ্বাসরুদ্ধ করা ঠান্ডা বাতাস ঢুকল, আর তার সঙ্গে এক ফিসফিসে শব্দ, খর রর রর রর। আরিফ পেছন ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, দেখা যায় না শুধু। গ্রামের একজন বলল, মুক্তারের ছায়া খাইছে যেটা, এখনও ঘরতিসে, বাইর যাবেন না। রাতে আরিফ ঘুমাতে পারল না। বিছানায় শুয়েও তার মনে হচ্ছিল কেউ জানলার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। একসময় সাহস করে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখি বড় পুকুরের গাছটার নিচে যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তারও কোনো ছায়া নেই। বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই সে স্পষ্ট শুনল একটা শ্বাসরুদ্ধ ফিসফিসে ডাক, আরিফ, তোর ছায়া লাগবে। আরিফ ছটকা দিয়ে জানলা বন্ধ করে দিল। রাতটা ভয়ে কাটল, কিন্তু সকালে আরও ভয়ঙ্কর ঘটনা জানা গেল। গ্রামের একটি গরুর ছায়াও উধাও। গরুর ছায়াহীন শরীর দেখে গ্রামের সবাই বোবা হয়ে দাঁড়ালো। প্রাণীরাও যদি টার্গেট হয়, তবে মানুষদের উপর কি আসছে কেউ জানে না। আরিফ মনে মনে বলল, এটা কোনো সাধারণ ঘটনা নয়, খক্ষস ফিরে এসেছে। সকালের সূর্য পুরোপুরি ওঠার আগেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল অদ্ভুত থরথর কাঁপুনি। কেউ জোরে কথা বলছে না, বাচ্চারা বাইরে খেলতে বের হচ্ছে না,
এমনকি গরু ছাগলও চুপচাপ দাঁড়িয়ে আছে। বাতাস থমকে আছে, যেন কোনো অদৃশ্য হাত চারদিকে ধরে রেখেছে সবকিছু। আরিফ হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলো। গ্রামের মুরব্বী কালাম মাঝি থমকে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। কাছে গিয়ে আরিফ জিজ্ঞেস করল, কি দেখছেন? কালাম মাঝি থরথর করা কণ্ঠে বলল, ব্যাসোগাকে ডান দুটো বেশ আছে, মাথাও আছে, কিন্তু ছায়া নাই। রোদ্দুরের মধ্যে পয়রা আছে, কিন্তু ছায়াটা হাওয়া। আরিফ এগিয়ে গিয়ে দেখল একটা শুকনো কাক, যেন মধ্যরাতে মারা গেছে। চারিদিকে রোদের আলো পড়ছে, কিন্তু কাকের শরীর লম্বা হালকা ছায়া ফেলবার কথা, কিন্তু মাটিতে কিছুই নেই, একটুও না, যেন আলো ওকে স্পর্শ করছে না। আরিফের শরীর কেঁপে উঠল। মানুষের ছায়া, গরুর ছায়া, এখন প্রাণীদের ছায়াও উধাও। এটা আর কোনো দানবীয় কাহিনী নয়, এটি বাস্তব। আরিফ পকেট থেকে মোবাইল বের করে ছবি তুলতে গেল, কিন্তু ক্যামেরা অন হতেই স্ক্রিন অন্ধকার হয়ে গেল। মাঝখানে শুধু একটা অস্পষ্ট কালো ঝাপসা দাগ, যা নড়ছে সামান্য, যেন ক্যামেরার ভেতরে কোনো কিছু হামাগুড়ি দিয়ে চলেছে। আরিফ চমকে পেছনে হটে গেল। স্ক্রিন আবার স্বাভাবিক, কিন্তু ছবিটা তোলার পর দেখা গেল কাকের ঠিক পাশে একটা কালো মানব সদৃশ ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে তো কিছু দাঁড়িয়ে ছিল না। আরিফ গভীরভাবে ছবিটা জুম করলে দেখল দুটি লালচে দাগ, যেন চোখ ছবির ভেতর থেকে তাকিয়ে আছে। মুহূর্তেই আরিফের গলা শুকিয়ে গেল, মোবাইলটা অফ করে ফেলল সে। কালাম মাঝি হাঁটতে হাঁটতে বলল, বাবা, এই জিনিস ভালো না, মুক্তারের মৃত্যুর পর এটার দেখা ভালো না। আরিফ মাথা নেড়ে কিছু বলল না। তার মনে একটা কথাই ঘুরছে, এটা প্রথম প্রমাণ। এখনো কেউ দেখে না, কিন্তু ছায়াহীন মৃত্যুর শিকার যে আসছে সেটা নিশ্চিত। দুপুর নাগাদ শায়লার সঙ্গে দেখা করতে তার নিজের ঘরে ফিরে এলো। শায়লা দরজা খুলতেই ভয় ভরা গলায় বলল, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাইরে কিছু একটা হচ্ছে, আমি শুনেছি কিছু একটা আমার জানলার সামনে দাঁড়ায় ছিল। আরিফ থামিয়ে দিল, কিছু না, বাতাস। কিন্তু শায়লা জানালো, বাতাসে কেউ নিঃশ্বাস ফেলে? কথাটা শুনে আরিফ থমকে গেল, তার মনের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে গেল। দুপুরে খেতে বসতেই শায়লা হঠাৎ আরিফের হাত চেপে ধরল, তুমি টেবিলের নিচে ওটা দেখছ? আরিফ নিচু হয়ে তাকাতেই বুক থমকে গেল। টেবিলের নিচে শায়লার ছায়া স্বাভাবিক, কিন্তু তার বাম পাশে ছায়ার একটা অংশে কেমন যেন দাগ পড়েছে, যেন কেউ আঙুল দিয়ে চাপা হয়েছে অথবা কামড় দেয়া হয়েছে। আরিফ চেয়ার সরিয়ে দ্রুত আলো বাড়িয়ে দেখল শায়লার ছায়া ঠিক মতোই আছে, তবে বাম কাঁধের ছায়া থেকে একটা ছোট চাক খাবলা অংশ নেই, যেন তার ছায়ার এক টুকরো কেউ তুলে নিয়ে গেছে। আরিফ কোনো কথা বলল না, চোখ দিয়ে কেবল ঘাম গড়িয়ে পড়ছিল। শায়লা কাঁপা গলায় বলল, এটা কি? আরিফ বলল, আমাকে কিছু দেখতে হবে, আমি আসছি। তখনই গ্রামের দক্ষিণ দিক থেকে ভেসে এলো একদম বন্ধ করা চিৎকার, বাঁচাও, ছায়া আবার খাইছে। আরিফ ছুটে গেল। একটা ছেলেকে মাঠের মধ্যে দাঁড়িয়ে কাঁপতে দেখা যাচ্ছে, তার ছায়ার মাঝখানটা ফাঁকা, যেন বুকের অংশ কেউ কেটে নিয়েছে। লোকজন একত্র হলেও কেউ কাছে যাচ্ছে না, কারণ সকলের বিশ্বাস ছায়া যেখান থেকে কাটা যায় সেখানেই খক্ষস দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে দেখা যায় না। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, আমার পাশে কেউ ছিল, গলা দিয়ে খর খর শব্দ করছিল, আমি দৌড় দিছি, আর একটা কামড়ে ছায়াটাও হয়ে গেল। কথা শেষ করে সে মাটিতে পড়ে গেল। আরিফ ছেলেটার দিকে এগোতেই মাটিতে হাওয়ার মতো কিছু একটা নড়ে উঠল, ঘাসগুলো উল্টো দিকে বেঁকে উঠল, যেন কেউ দৌড়ে চলে গেল, কিন্তু দেখা গেল কিছুই না। ঘাস বেঁকে যাওয়ার শব্দ, বাতাসে গন্ধ, মাটির ফাটল, সবই বোঝাচ্ছে সামনে কিছু একটা আছে, শুধু চোখে ধরা পড়ে না। ঠিক তখনই রহিম বাজটা কথার থেকে দৌড়ে এসে চিৎকার করল, খক্ষস ফিরে আসছে, সবাই লুকিয়ে যাও, আজ রাইতে ওরা ছায়া নিতে আসবে। পুরো গ্রাম সেদিন সূর্যাস্তের আগে দরজা জানলা বন্ধ করল, কিন্তু আরিফ জানে ছায়া বন্ধ দরজায় আটকে কাকে না। রাত যখন ঘন কালো হয়ে এলো এবং দূরের বনের শীষের মতো বাতাস বয়ে গেল, আরিফ জানত এটাই মাত্র শুরু। সন্ধ্যা নামতেই গ্রামটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেল। কুকুরদের সাধারণত এই সময় ঘেউ ঘেউ করার কথা, কিন্তু আজ তারা মাথা নিচু করে ঘরের কোণে লুকিয়ে আছে। পাখিরাও যেন কোথাও অদৃশ্য হয়ে গেছে। বাতাসে মাটির গা ছমছমে গন্ধ, যেন শুকনো রক্তের সঙ্গে ভেজা পাতার ঘ্রাণ মিশে আছে। আরি বারান্দায় দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছিল। আকাশে কালো মেঘ জমে আছে, ঠিক মাঝখানে চাঁদের হালকা আলো, কিন্তু কিছু একটা ঠিক নেই। চাঁদের আলো আজ খুব দুর্বল,
যেন কেউ আলোটা চুষে নিচ্ছে। ঠিক তখনই আরিফ দেখল তার নিজের ছায়া স্বাভাবিকভাবে লম্বা হয়ে পড়ছে, কিন্তু পাশের গাছের ছায়া ছোট হয়ে যাচ্ছে, যেন ছায়াটা নিজেরাই সরে যাচ্ছে কোনো দিকের দিকে। আরিফ চমকে উঠল। তার চোখের সামনে গাছের ছায়া একটু একটু করে সরে আরেক দিকে গিয়ে মিলিয়ে গেল। ছায়া কি নিজের ইচ্ছায় নড়ে? আরিফ ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক ঠান্ডা শব্দ, খর, যেন কারো গলা শুকিয়ে গেলে যেরকম আওয়াজ হয়। সে ঘুরে তাকালো, কিছু নেই, কিন্তু বাতাসের মধ্যে যেন কোনো আকার দাঁড়িয়ে আছে, শুধু অদৃশ্য। কোনো রূপ নেই, কিন্তু উপস্থিতি আছে। আরিফ ধীরে ধীরে দরজা বন্ধ করতে গেল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক তীব্র চিৎকার। একটা মহিলা চিৎকার করছে, বাঁচাও, আমার স্বামীর ছায়া চলে গেছে। আরিফ ছুটে বেরিয়ে গেল। গ্রাম শেষে কাঁচা রাস্তার পাশে দেখা গেল মানুষজন ভিড় করে আছে। মাঝখানে পড়ে আছে জসিম উদ্দিন নামে এক কৃষক, শরীর নিথর, চোখ খোলা, ঠিক মুক্তারের মতো। কিন্তু তার ক্ষেতের মাটিতে সবচেয়ে ভয়ানক জিনিস, জসিমের ছায়াটা আলাদা হয়ে মাটিতে পড়ে আছে। মৃতদেহ একদিকে আর ফেলে রাখা ছায়াটা অন্যদিকে। ছায়াটা পুরোপুরি স্থির, কিন্তু যেন মাটিতে আটকে আছে। একটা মানুষ শ্বাসরুদ্ধ হয়ে বলল, ছায়াটা শরীর থেকে আলাদা হয়ে গেছে, এটার মানি খক্ষ সরে পুরা নিয়ে গেছে। কেউ দম নিতে পারছিল না। এরপর আরও অদ্ভুত জিনিস ঘটল। দূরের রাস্তা থেকে এক ছায়াহীন কুকুর দৌড়ে এসে মৃতদেহের পাশে থেমে গেল। তার চোখ দুটো লালচে আর শ্বাস যেন জমাট বাঁধা। আরিফ কুকুরটার দিকে তাকাতেই সে গর্জে উঠল, কিন্তু শব্দটা কুকুরের মতো নয়, মানুষের মতো। তারপর দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। কেউ নড়তে সাহস করল না। জসিমের স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল, আমার স্বামী কয়দিন ধরে কইতো জঙ্গলে কেউ ওরে ডাকত, আজ রাতে যাইতে মানা করছিলাম। আরিফ তার দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। তার মনে দৃঢ় হল, খক্ষর শুধু ছায়া চুরি করে না, আগে দিন কয়েক ধরে শিকারকে অনুসরণ করে। রাত গভীর হইলে সবাই মৃতদেহ নিয়ে চলে গেল। শুধু আরিফ দাঁড়িয়ে রইল জসিমের ছায়ার দিকে তাকিয়ে। ছায়াটা অদ্ভুতভাবে দীর্ঘ, মুখটা বিকৃত, হাতে লম্বা আঙুলের মতো রেখা, যেন মৃত্যুর আগের আতঙ্ক ছায়াতেই খোদাই হয়ে গেছে। তখন হঠাৎ ছায়াটা কেঁপে উঠল। শরীর নেই, শুধু ছায়া, কিন্তু সেটা নরমভাবে নড়ল, যেন শ্বাস নিচ্ছে। আরিফ পেছনে সরে গেল। ঠান্ডা বাতাস শরীর স্পর্শ করল। অন্ধকারে আবার সেই শব্দ, খর, আজ রাইতে আর একটা লাগবে। আরিফ দ্রুত পিছন ফিরল, কিন্তু কেউ নেই, শুধু বাতাসের মধ্যে একটা কালো ঢেউয়ের মতো দাগ নড়ে গেল। সে বুঝতে পারল, এই রাতেই আরেকজন মরবে। ধীরে ধীরে ঘরে ফিরতে ফিরতে সে দেখল পথের ধারে দাঁড়ানো ল্যাম্পপোস্টের আলো কাঁপছে। আলো নিভে যাওয়ার আগ মুহূর্তে আরিফ দেখল ল্যাম্পপোস্টের আলোতে একজন মানুষের ছায়া পড়ছে, কিন্তু সেখানে কোনো মানুষ দাঁড়িয়ে নেই, শুধু ছায়া, নিঃশব্দে স্থির দাঁড়িয়ে থাকা। আরিফ পেছনে ফিরলে ছায়াটা ভেসে গেল অন্ধকারে, কোনো শব্দ নেই। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই শায়লা কেঁপে কেঁপে বলল, তুমি শুনছ? ছাদের উপরে কেউ হাঁটছে। আরিফ থামার আগেই আবার শব্দ, টুপ টুপ, ধীরে ধীরে মানুষের পায়ের মতো শব্দ, কিন্তু ছাদের উপরে মানুষ ওঠার পথ নেই। শায়লা কাঁদতে কাঁদতে বলল, আমি জানলার কাঁচে দেখছি কারো ছায়া বারবার ঘোরে, কিন্তু মানুষ নাই। তখন হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, লাইট চলে গেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা। এরপর ফিসফিসে গলা, ঠিক আরিফের কানের পাশে, তোমাগো সময় হয়েছে। দুজনেই চমকে উঠল, কিন্তু কেউ নেই। দিনের আলো আসার আগে আরিফ বুঝে গেল খক্ষস এখন পুরো গ্রাম ঘিরে ফেলেছে, আর আজ রাতেই শুরু হবে রাতের প্রথম শিকারের পর আরও বড় কিছু।